গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো তোমাদের সামনে পুলিশের যে হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য জিকেজিএস এর ওপর থেকে আজ 5 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 4টে ক্লাস করে নিয়েছি। তার আগে তোমাদের কেপিএসআই এবং কেপি কনস্টেবল 2023-এর লেটেস্ট যে এক্সামটা হয়েছিল সেখানে প্রিভিয়াস ইয়ারের জিকেজিএস এর কোশ্চেন কি দিয়েছিল সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। তো শুরু করছি আজ তোমাদের পুলিশ স্পেশাল জিকেজিএস এর 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, কোন দিনটি পশ্চিমবঙ্গ পুলিশ দিবস পালন করা হয়? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পুলিশের এক্সামের প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি দেখে থাকো দেখবে এই কোশ্চেনটা বহুবার কিন্তু তোমাদের এক্সামে দিয়েছে। তো পশ্চিমবঙ্গ পুলিশ দিবস পালন করা হয় কবে? পালন করা হয় সেপ্টেম্বরের 1 তারিখে, 1 সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ পুলিশ দিবস পালন করা হয়। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল যে ন্যাশনাল পুলিশ একাডেমির নাম কার নামে রাখা হয়েছে? ন্যাশনাল পুলিশ একাডেমি, ন্যাশনাল পুলিশ একাডেমির নাম কার নামে রাখা হয়েছে? তো এটা রাখা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল। তো ফুল নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল, বল্লভভাই, সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, ন্যাশনাল পুলিশ একাডেমি। বা তোমাদের শর্টে এইভাবেও দিতে পারে সর্দার এস, বল্লভভাই থেকে ভি, প্যাটেল থেকে পি, ন্যাশনাল থেকে এন, পুলিশ থেকে পি অ্যান্ড একাডেমি থেকে এ, অর্থাৎ এসভিপি এনপিএ। এটা কোথায় অবস্থিত এইভাবে কোশ্চেন দিতে পারে। তো অ্যান্সার কি হবে? ন্যাশনাল পুলিশ একাডেমি এখন বর্তমানে অবস্থিত কোথায়? বর্তমানে অবস্থিত হায়দ্রাবাদে। কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদ এখন কোন রাজ্যের মধ্যে? তেলেঙ্গানার মধ্যে। তেলেঙ্গানা হায়দ্রাবাদে অবস্থিত ন্যাশনাল পুলিশ একাডেমি। কোশ্চেন দেবে, এই ন্যাশনাল পুলিশ একাডেমির ইস্টাবলিশ কবে হয়েছিল? কবে এর গঠন হয়েছিল? তো এর গঠন হয়েছিল 15 সেপ্টেম্বর 1948 সালে। এই ন্যাশনাল পুলিশ একাডেমির গঠন হয় এবং যখন গঠন হয় তখন এটা কোথায় অবস্থিত ছিল? তখন এটা অবস্থিত ছিল রাজস্থান। রাজস্থানের কোথায়? রাজস্থানের মাউন্ট আবুতে। রাজস্থানের মাউন্ট আবুতে এটা ছিল। এবং এর নাম তখন কি ছিল? এর নাম ছিল তখন সেন্ট্রাল ট্রেনিং কলেজ, সেন্ট্রাল পুলিশ ট্রেনিং কলেজ, সেন্ট্রাল পুলিশ ট্রেনিং কলেজ। অর্থাৎ শর্টে কি বলা হয়? সিপিটিসি, সেন্ট্রাল পুলিশ ট্রেনিং কলেজ ছিল এই 15 সেপ্টেম্বর 1948 সালে তখন এর নাম। এরপর 1974 সালে এসে, কবে? 1974 সালে এসে এর নাম পরিবর্তন হয়। নাম পরিবর্তন হয়ে এর নাম রাখা হয় কি? সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, অর্থাৎ এসভিপি এন পিএ এর নাম রাখা হয়। কবে রাখা হয়? রাখা হয় 1974 সালে। আর 1974 সালে যখন এর নাম রাখা হয় তখনও কিন্তু এটা মাউন্ট আবু রাজস্থানে অবস্থিত ছিল এবং রাজস্থান থেকে এটাকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়েছে কত সালে? সেটা নিয়ে যাওয়া হয়েছে 1975 সালে। তো এখান থেকে অনেকগুলো কোশ্চেন করিয়ে দিলাম, সেগুলো মাথায় রাখবে যে ন্যাশনাল পুলিশ একাডেমির এস্টাবলিশ হয় কবে? এস্টাবলিশ হয় 15 সেপ্টেম্বর 1948 সালে। তখন এটা কোথায় অবস্থিত ছিল? রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত ছিল। মাউন্ট আবু থেকে এটাকে হায়দ্রাবাদে ট্রান্সফার করা হয়, স্থানান্তরিত করা হয় কবে? করা হয় 1975 সালে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে? কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ট্রেড অ্যাকাউন্ট, না উপরে কোনোটি নয়? তো কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ভারতের টাকা কিন্তু পূর্ণ পরিবর্তনযোগ্য। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। তো 1994 সালে ভারত সরকার ঘোষণা করেন যে ভারতের টাকা পরিবর্তনযোগ্য হবে। আহ, কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে? কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো কত সালে ঘোষণা করেছিলেন? 1994 সালে। 1994 সালে প্রধানমন্ত্রী কে ছিল? নরসিমা রাও। তো নরসিমা রাও এর টাইমে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে কারেন্ট অ্যাকাউন্টের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকাটা
পার্শিয়ালি পরিবর্তনযোগ্য, মানে আংশিক, পার্শিয়ালি, পার্শিয়ালি পরিবর্তনযোগ্য, আংশিক পরিবর্তনযোগ্য হলো কোনটা? ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকাটা। চলে আসো পরের কোশ্চেন, হেভিয়াস কর্পাস ব্যঞ্জনাটা হলো, অর্থাৎ হেভিয়াস কর্পাস এর মধ্যে কি বলা হয়েছে? তো হেভিয়াস কর্পাস কি? হেভিয়াস কর্পাস হলো এক প্রকার রিট। তো কোশ্চেন দেবে আমাদের সংবিধানে কত প্রকার রিটের কথা উল্লেখ আছে? তো রিটের কথা উল্লেখ আছে 5 প্রকার রিটের কথা উল্লেখ আছে। এই 5 প্রকার রিট কি কি? তো ফার্স্ট, ফার্স্ট বলতে ফার্স্ট নয়, আমি ফার্স্ট নাম্বার দিয়ে লিখছি, হেভিয়াস কার্পাস, হেভিয়াস কার্পাস। তো হেভিয়াস কার্পাসের মধ্যে কি বলা হয়েছে? এমন ব্যক্তিকে আনার জন্য যাকে আদালতের সামনে অবৈধভাবে বা সে কোনো কাজ করেনি, মানে ক্রিমিনাল অ্যাটেম্প করেনি, তাকে অবৈধভাবে অ্যারেস্ট করে রেখেছে বা কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাকে আদালতের সামনে সশরীরে পেশ করা, এটা বলা আছে হেভিয়াস কর্পাস রিটের মধ্যে। তাহলে এখান থেকে দেখো হেভিয়াস কর্পাস ব্যঞ্জনাটা এর মধ্যে কোন অপশনটা হবে? হবে দেখো অপশন বি, যে কোনো ব্যক্তিকে সশরীরে আদালতের সামনে উপস্থিত করা। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এছাড়া হেভিয়াস কর্পাস ছাড়া আরো রিট যেগুলো আছে তার মধ্যে সেকেন্ড নাম্বার হলো ম্যান্ডামাস, ম্যান্ডামাস। ম্যান্ডামাস রিটে কি বলা আছে? এই রিট অনুযায়ী একটা সরকারি কর্মচারী, একটা সরকারি কর্মকর্তা বা সরকারি কর্তৃপক্ষ এমন একটি দায়িত্ব পালন করতে বাধ্য করার জন্য এটাকে ব্যবহার করা হয় যা তারা আইনগতভাবে পালন করতে বাধ্য। এটা এই একই উদ্দেশ্যে যে কোনো পাবলিক সংস্থা বা যে কোনো কর্পোরেশন সেক্টর, কর্পোরেট সেক্টর, নিম্ন আদালত, ট্রাইব্যুনাল বা সরকারের বিরুদ্ধেও কিন্তু জারি করা যেতে পারে। সেটা কোন রিট? ম্যান্ডামাস রিট। পরবর্তী রিট হলো সার্টিওরি, সার্টিওরি। সার্টিওরির রিটের মধ্যে কি বলা আছে? বলা আছে একটা নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল যদি তার এখতিয়ারের বাইরে কাজ করে বা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতি যদি সে লঙ্ঘন করে, তবে তার সিদ্ধান্ত বাতিল করতে এই সার্টিওরি রিট জারি করা হয়। পরবর্তী রিট হলো প্রোহিবিশন, প্রোহিবিশন। প্রোভিশনের রিটে কি বলা আছে? একটা রিট যা নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল তার এখতিয়ার অতিক্রম করা বা আইনগত কর্তৃত্বের অতিরিক্ত কাজ থেকে নিষিদ্ধ করতে কিন্তু তাকে এই প্রোভিশন রিট ব্যবহার করা হয়। আর পরবর্তী এবং লাস্ট রিট হলো কিও অরেন্টো, কিও ওয়ারেন্টো রিট। কিও ওয়ারেন্টো রিটে কি বলা আছে? একটা পাবলিক অফিসে একজন ব্যক্তির দাবির বৈধতা অনুসন্ধান করতে এবং সেই ব্যক্তি সেই পদে থাকার অধিকার আছে কিনা তা নির্ধারণ করতে এই কিও ওয়ারেন্টো রিট কিন্তু জারি করা হয়। তো টোটাল 5টা রিট কি কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরি, প্রোহিবিশন এন্ড কিও ওয়ারেন্টো। আচ্ছা, হেভিয়াস কর্পাসটাকে অনেক সময় বাংলাতে বলা হয় কি? বন্দি প্রত্যক্ষকরণ, বন্দি, বন্দি, বন্দি প্রত্যক্ষকরণ। তো বন্দি প্রত্যক্ষকরণ নামের মধ্যেই বুঝতে পারছো যে যাকে আটক করা হয়েছে তাকে প্রত্যক্ষভাবে সশরীরে আদালতের সামনে উপস্থিত করা হেভিয়াস কর্পাস রিটে বলা হয়েছে, অর্থাৎ টু হ্যাভ এ বডি। তো এই 5টা রিট জারি করে কে কে? 5টা রিট জারি করার ক্ষমতা দুজনের আছে। রিট জারি করার ক্ষমতা, কোশ্চেন দেবে যে রিট কে জারি করতে পারে? তো রিট জারি করার ক্ষমতা দুজনের আছে। কে কে? একটা হলো সুপ্রিম কোর্ট, এসসি লিখলাম, আর একটা হলো হাইকোর্ট, তো এইচসি লিখলাম। তো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেই কিন্তু রিট জারি করতে পারে। তো কোশ্চেন দেবে সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী এই 5টা রিট জারি করতে পারে? তো 32 নম্বর আর্টিকেল অনুযায়ী 5টা রিট জারি করতে পারে। একইভাবে এই 5টা রিট হাইকোর্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী জারি করবে? হাইকোর্ট জারি করবে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্ট এই 5টা রিট জারি করবে। তো এখান থেকে কোশ্চেন দিয়েছিল এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রিট গুলো জারি করে কোন আর্টিকেল অনুযায়ী? কোশ্চেনটা অবশ্যই খেয়াল রাখবে। বা কোশ্চেন দেবে এর মধ্যে যে এর মধ্যে কোনটা রিট নয়, তো 4টে এর মধ্যে 3টে সঠিক দিয়ে দেবে, একটা ভুলভাল দিয়ে দেবে। তো সেটা কিন্তু তোমাদের অ্যান্সার মার্কিং করতে হবে। তো চলে আসো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ধারাটা বা রিটের ব্যাপারে তোমাদের এক্ষুনি যেগুলো বললাম যে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন
এর মধ্যে কোন ডিটে কি বলা আছে, তো এইভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে। তো এটা কিন্তু খেয়াল রাখবে, বলে দিয়েছি। তোমরা যদি নোট করার প্রয়োজন বোধ করো তো ভিডিওটা রিমাইন্ড আরেকবার ব্যাক করে অর্থাৎ রিমাইন্ড করে তোমরা একটুখানি শুনে নেবে, স্লো মোশনে শুনে সেটা খাতায় নোট ডাউন করে নেবে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন ধারাটা বর্তমানে ভারতের সংবিধানের অংশ নয়? তো ভারতের সংবিধানের অংশ নয় দেখে ফার্স্ট অপশনে দেখো 370 ধারা আছে, মার্কিং করে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে কি ভুল। এখানে বলেছে দেখো নিম্নলিখিত কোন ধারাটা ভারতের সংবিধানের অংশ নয়? তো ভারতের সংবিধানের অংশ নয় 35-এর এ নাম্বার ধারা। 370 ধারা আর 35 এর মধ্যে অনেকের কনফিউজিং আছে, আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে 370 মারবে। কারণ কি, এই 35-এর এ নাম্বার ধারা এবং আর্টিকেল নাম্বার 370 এই দুটোই, আর্টিকেল নাম্বার 35-এর এ এবং আর্টিকেল নাম্বার 370 দুটোই জম্মু কাশ্মীরে ইমপ্লিমেন্ট ছিল, এবং এই দুটো ধারাকেই 2019 সালেই কিন্তু রদ করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। যার মধ্যে 35-এর এ নাম্বার ধারাকে একদম উপড়ে ফেলা হয়েছে, ভারতের সংবিধান থেকেই তাকে টোটালি উপড়ে ফেলা হয়েছে। আর 370 নম্বর ধারাকে খেয়াল রাখবে, জম্মু কাশ্মীর থেকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু 370 নম্বর ধারা এখনো ভারতের সংবিধানে সেটা লেখা আছে, ভারতের সংবিধানে সেটা আছে। তো এইটা হলো এই দুটোর মধ্যে পার্থক্য, এটা খেয়াল রাখবে। 35-এর এ নাম্বার ধারাকে টোটালি সংবিধান থেকে তুলে দিয়েছে, আর 370 নম্বর ধারা সংবিধানে আছে কিন্তু জম্মু কাশ্মীর থেকে তুলে দেওয়া হয়েছে। তো 35-এর এ নাম্বার ধারাটা, আর এটাই এখানে কোশ্চেন ছিল, তো এটা কবে লাগু হয়েছিল? এটা 1954 সালে। আর জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী ছিল। তো জওহরলাল নেহরুর যে ক্যাবিনেট ছিল, সেই জওহরলাল নেহরুর ক্যাবিনেটের আদেশে তৎকালীন রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। তো রাজেন্দ্র প্রসাদের আমলে এটাকে কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো আর্টিকেল 35-এর এতে কি বলা হয়েছে? বলা হয়েছে জম্মু কাশ্মীর রাজ্যের যে আইনসভাকে রাজ্যের স্থায়ী বাসিন্দা সংজ্ঞায়িত করার ক্ষমতা দেয়। অর্থাৎ এই জম্মু কাশ্মীরের বাসিন্দাদের একটা স্পেশাল পাওয়ার বা স্পেশাল একটা সুযোগ সুবিধা দেওয়া হয়, যা ভারতের অন্য রাজ্যের সাধারণ ভারতীয় নাগরিকদের কিন্তু সেই সুযোগ সুবিধাটা উপলব্ধি করতে পারতো না, সেই সুযোগ সুবিধা ছিল না। তো এটাই কিন্তু বলা ছিল আর্টিকেল 35-এর এতে, যেটাকে টোটালি সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে। আর্টিকেল 21 নাম্বার এটা পড়ে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে। এটাতে কি বলা আছে? বলা আছে রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন কোশ্চেন দেয়, রাইট টু এডুকেশন বলা আছে কত নম্বর আর্টিকেলে? বলা আছে 21-এর এ নাম্বার আর্টিকেলে, যেটা ফান্ডামেন্টাল রাইটের অংশ। চলে আসো পরের কোশ্চেন। আর 51 এতে কি বলা আছে? 51 এতে ধারা 51 এতে বলা আছে ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ মৌলিক কর্তব্যের কথা বলা আছে 51 কত নম্বর পার্টে বলা আছে? পার্ট নাম্বার 4-এর এতে বলা আছে মৌলিক কর্তব্যের ব্যাপারে। টোটাল মৌলিক কর্তব্যের সংখ্যা কটা? 11টা হলো মৌলিক কর্তব্যের সংখ্যা। চলে আসো পরের কোশ্চেন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? তো এটা অনেকেরই কনফিউজিং হতে পারে। বাংলা গদ্যের জনক বলা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে, ম্যাক্সিমাম বইতে লেখা আছে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। কোন লজিকে বলা হয় সেটা একটুখানি ছোটভাবে বলে দিচ্ছি। যে এই এই বিদ্যাসাগরকে বিভিন্ন বিদ্বৎ মহলে বহু বিতর্কিত আছে এনাকে বাংলা গদ্যের জনক বলা হয় কিনা। তো এই প্রসঙ্গে রাজা রামমোহন রায় ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক বৃন্দ প্রমুখ দাবিদার হলেও বাংলা গদ্য সাহিত্যের শিল্পসম্মত রীতির উদ্ভাবন, তারপরে পদ সংস্থান, তারপরে ছেদ এবং জ্যোতির ব্যবহার, তারপর পদান্বয়, তারপর বিভিন্ন শব্দ বিন্যাসে গদ্যের কায়া নির্মাণ করা, তারপরে ধ্বনির ঝংকার সৃষ্টি করা, এবং বাংলা গদ্যের এই সমস্ত কাজ করার জন্য বিদ্যাসাগর মহাশয়ের অবদান কিন্তু অপরিসীম আছে। তো তাই এই বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। তো এখান থেকে রিলেট করো যে বিদ্যাসাগরের বই যেটা বহুবার কোশ্চেন দিয়েছে, সেটা হলো বর্ণ পরিচয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে এই বর্ণ পরিচয়, আর একটা কোশ্চেন দেয় সহজ পাঠ। বর্ণ পরিচয় কার লেখা আর সহজ পাঠ কার লেখা? সহজ পাঠের ক্ষেত্রে ফার্স্ট অপশনে দেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেরে চলে আসে। তাদের খেয়াল থাকে না যে ছোটবেলায় সহজ পাঠ বইটা পড়েছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এটা খেয়াল রাখবে, বর্ণ পরিচয় লেখা বিদ্যাসাগরের। আরেকটা বই খেয়াল রাখো, বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চ
বিংশতি বইটা কার লেখা? বিদ্যাসাগরের লেখা। মধুসূদন দত্তের লেখা বইয়ের নাম হলো মেঘনাদ বধ। মেঘনাদ বধ কাব্য কে লিখেছেন? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মেঘনাদ বধ কাব্য লিখেছেন মধুসূদন দত্ত। এছাড়া মধুসূদন দত্ত থেকে আরেকটা কোশ্চেন দেয়, নীল দর্পণের ইংরাজি অনুবাদ কে করেছে? নীল দর্পণের ইংলিশ ট্রান্সলেট, ইংরাজি অনুবাদ করেন এই মাইকেল মধুসূদন দত্ত। তো এখান থেকে কোশ্চেন দিতেই পারে, তাহলে নীলদর্পণ কে লিখেছেন? নীলদর্পণ লিখেছেন কে? নীলদর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র লিখেছেন নীলদর্পণ বইটা, এবং তার ইংলিশে ট্রান্সলেট করেন কে? মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ফেমাস বই আছে, তার মধ্যে সব থেকে ফেমাস হলো গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি প্রথম ভারতীয় হিসাবে এবং সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পান। কত সালে নোবেল পুরস্কার পান? তিনি 1913 সালে নোবেল প্রাইজ পান লিটারেচারে, অর্থাৎ সাহিত্যে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এছাড়া এনার লেখা আদার্স ফেমাস বুকের মধ্যে হলো কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা যেটা বহুবার কোশ্চেন দিয়েছে সেটা হলো সহজ পাঠ, গীতবিতান। গীতবিতান আরেকটা মাথায় রাখো, সোনার তরী। বইগুলো কার লেখা? বইগুলো লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, তোমাদের এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে, প্রত্যেকদিন ক্লাসেই বলা হয়, যেহেতু আমাদের সাথে প্রত্যেকটা ক্লাসে নতুন স্টুডেন্ট অ্যাড হয়, সেই কারণে কিন্তু প্রত্যেকদিন ইনফরমেশনটা দেওয়া হয় যে তোমরা এখন যে ক্লাসটা করছো সেটা পুলিশ স্পেশাল ক্লাস, যার মধ্যে পুলিশের সমস্ত রকম এক্সাম, মানে সমস্ত রকম পুলিশের এক্সামের জন্য কভার করানো হবে জিকেজিএসটা। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা তোমাদের টাইম মতো ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া নিচে দেখো তোমাদের সামনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে। তো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য এই যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, আমাদের আলাদা আলাদা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সমস্ত রকম এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশন, কখন কোন ক্লাস প্রোভাইড করা হবে বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, সবকিছুই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে তোমাদের এক্সামের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বা তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও সেই অনুযায়ী, এবং সেখান থেকে তোমাদেরকে গাইড করা হবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, রিজনিং এর ক্লাস, ইংলিশের ক্লাস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, যেখানে ম্যাথের ক্লাস শুরু হয়েছে। তো চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার, যার লোগোটাও ভালোভাবে দেখে নাও। তো এই চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। এই চ্যানেলের লিঙ্ক আমাদের এই চ্যানেলের, মানে যে চ্যানেলে এখন ক্লাসটা দেখছো, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু প্রোভাইড করা আছে ম্যাথের চ্যানেলের লিঙ্কটা। সেটার উপর ক্লিক করলে তোমরা ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখান থেকে ম্যাথের ক্লাসগুলো করে নিতে পারবে। তো প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাস চলছে, তো ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বা কোনগুলো আউটপুট ডিভাইস? তো এর মধ্যে কোনটা কোনটা আউটপুট ডিভাইস? স্ক্যানার আউটপুট ডিভাইস না, এটা হলো ইনপুট ডিভাইস। স্পিকার আউটপুট ডিভাইস। আর এখানে আছে প্লুটার। প্লুটারও হলো একটা আউটপুট ডিভাইস, অর্থাৎ 2 আর 3 নাম্বার ঠিক তো আছে, দেখো সেটা অপশন সি তে, তো অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে কম্পিউটারের কোনগুলো ইনপুট ডিভাইস যেগুলো এক্সামে কোশ্চেন দেয়, আর কোনগুলো আউটপুট ডিভাইস সেগুলো একটুখানি রিলেট করিয়ে দিই। তো ইনপুট ডিভাইস এর অর্থ কি, মানে যেটা দিয়ে ডাটা আমি কম্পিউটারে পাঠাচ্ছি, মানে সিপিইউ তে পাঠাচ্ছি, সেগুলো হলো ইনপুট ডিভাইস। যার মধ্যে ফার্স্ট আসছে কি, কিবোর্ড। কিবোর্ড কিবোর্ডের সাথে মাউস হলো ইনপুট ডিভাইস। স্ক্যানার, যেটা কোশ্চেনে ছিল, স্ক্যানার হলো এক প্রকার ইনপুট ডিভাইস। তারপর খেলার সময় যে জয়স্টিক, বা এখন তোমরা দেখে থাকবে যে ড্রোন গুলো ওড়ানো হয়, সেই ড্রোন গুলো দেখবে দুটো ডান্ডা মতো দুধারে থাকে, ওপর নিচে ডান দিক বাঁ দিক এইভাবে করে কিন্তু ড্রোনটা উড়ানো হয়, তো ওটাকেই বলা হয় জয়স্টিক।
এছাড়া মাইক্রোফোন, অর্থাৎ মাইক যেটাকে বলে মাইক্রোফোন, এটাও হলো এক প্রকার ইনপুট ডিভাইস। এছাড়া লাইট পেন, লাইট পেন এটাও হলো এক প্রকার ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের উদাহরণ কি? যেটা কম্পিউটার আমাদেরকে শোনাচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে, সেই ডিভাইসগুলোকে বলবো আউটপুট ডিভাইস। যার মধ্যে ফার্স্ট হলো মনিটর, মনিটর হলো আউটপুট ডিভাইস। বা তোমার ফোনের ক্ষেত্রে যদি হয়, ফোনে যদি তোমরা দেখে থাকো তো ফোনের স্ক্রিন হলো তোমার আউটপুট ডিভাইস। স্পিকার, ফোনের স্পিকার বা ল্যাপটপের স্পিকার বা কম্পিউটারের স্পিকার হলো কি এক প্রকার আউটপুট ডিভাইস। তারপর প্রজেক্টর, প্রজেক্টর হলো আউটপুট ডিভাইস। হেডফোন, হেডফোন হলো আউটপুট ডিভাইস। লেজার প্রিন্টার বা যে কোনো প্রিন্টার হলো আউটপুট ডিভাইস। চলে আসো পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সর্বনিম্ন? তো শিক্ষার হার অর্থাৎ লোয়েস্ট লিটারেসি রেট কোথায়? লোয়েস্ট লিটারেসি রেট হলো উত্তর দিনাজপুরে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। তো কোশ্চেন দেবে এখান থেকে অবশ্যই যে হাইয়েস্ট লিটারেসি রেট, হাইয়েস্ট লিটারেসি রেট কোথায়? তো হাইয়েস্ট লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চ শিক্ষিত জেলা কোনটা? তো সেটা হবে পূর্ব মেদিনীপুর। সেটা কোথায়? পূর্ব মেদিনীপুর। কিছুদিন পরেই দেখবে তোমাদের মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে, সেখানে দেখবে যে এই মেদিনীপুর জেলার, পূর্ব মেদিনীপুর জেলার কিন্তু লিটারেসি রেটটা সেখানে বেশি থাকে। কত? 87.66%। আর লোয়েস্ট লিটারেসি রেট উত্তর দিনাজপুর। তো উত্তর দিনাজপুরের লিটারেসি রেট কত? 60.13%। আর যদি এখান থেকে কোশ্চেন দেয় যে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত, অর্থাৎ টোটাল মিলিয়ে, তো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল লিটারেসি রেট কত পার্সেন্টেজ, এটা কিন্তু এক্সামে বহুবার কোশ্চেন দিয়েছে, খেয়াল রাখবে এক্সাক্ট ভ্যালুটা। 77.08% হলো পশ্চিমবঙ্গের লিটারেসি রেট 2011 সেন্সাস অনুযায়ী, 2011 জনগণনা অনুযায়ী। এরপর এই পরবর্তী জনগণনা 10 বছর পর, 2021-এ হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের কারণে হয়নি। আর এই বছর লোকসভার ভোটের পর সেই সেন্সাসটা, জনগণনাটা হওয়ার কথা আছে, ওটা 2024-এ হবে। তো যখন যে আপডেটটা আসবে সেটা কিন্তু তোমাদের তখনকার ক্লাসে করিয়ে দেওয়া হবে। বা যদি ক্লাসটা তোমরা পরবর্তীতে দেখো কোনো স্টুডেন্ট, তাহলে সেটা কিন্তু গুগল থেকে আপডেট করে নেবে। এছাড়া এখান থেকে কোশ্চেন দিতে পারে যে হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে সব থেকে শিক্ষিত জেলা কোনটা? হাইয়েস্ট লিটারেসি, হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে সব থেকে শিক্ষিত রাজ্য কোনটি? সব থেকে শিক্ষিত রাজ্য হলো কেরালা। কেরালা, এর লিটারেসি রেট 94%। আর যদি কোশ্চেন দেয় যে লোয়েস্ট লিটারেসি রেট ইন ইন্ডিয়া, সেটা 2000, এগুলো প্রত্যেকটাই কিন্তু 2011 সেন্সাস অনুযায়ী বলা হচ্ছে। তো 2011 সেন্সাস অনুযায়ী লোয়েস্ট লিটারেসি রেট হলো বিহার। কিন্তু এই বছরের জনগণনা হলে দেখবে বিহার কিন্তু আর লোয়েস্ট পজিশনে থাকবে না, কারণ বিহার অনেকটাই কিন্তু তারা আপগ্রেড করে নিয়েছে, অনেকটাই তারা আপডেট হয়ে গিয়েছে। চলে আসো পরের কোশ্চেন, কোন বছর সুভাষচন্দ্র বসু জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল? 1939, 40, 41, 42। ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেনটা এক্সামে দিয়েছে। তো 1941 সালে সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল। তো মহানিষ্ক্রমণ জিনিসটা কি সেটা একটুখানি ডিটেলসে বোঝাচ্ছি। তো 1944 সালে, 1939 সালে তিনি কোথায় দাঁড়িয়েছিলেন? 1939, আচ্ছা তার আগে থেকে একটুখানি বলি। সুভাষচন্দ্র বসু আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুবার সভাপতি হয়েছিলেন। তার মধ্যে প্রথমবার সভাপতি হয়েছিলেন 1938 সালে। কোন অধিবেশন থেকে? তিনি হয়েছিলেন হরিপুরা অধিবেশন থেকে সভাপতি হয়েছিলেন। এর ঠিক পরের বছর 1939 সালে তিনি ত্রিপুরি থেকেও আবার সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং এটা শেষ সভাপতি ছিল। কারণ কি, এই ত্রিপুরি থেকে যখন তিনি জিতলেন বা যখন তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, গান্ধীজির পছন্দের একজন প্রার্থী ছিল পট্টাভি সীতারামাইয়া।
তো সেই পট্টাভি সীতারামাইয়া কিন্তু হেরে যায় এবং যার ফলে গান্ধীজি ক্ষুব্ধ হয়। তো যাতে করে গান্ধীজি ক্ষুব্ধ না হয়, তিনি প্রেসিডেন্ট পদ জেতার পর তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন এবং ইস্তফা দেওয়ার পর 1939 সালে সেই টাইমে যিনি আইএনসির প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন তার নাম হলো হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ 1940 সাল পর্যন্ত ছিল। 1940-এর সালে আবার চলে আসে, কি 1940 থেকে 1946 সালে আসে মৌলানা আবুল কালাম আজাদ। তো যাই হোক, এখানে সুভাষচন্দ্র বসুরটা দেখো দেখো। তো 1939-এর পরে 1940 সালে জুলাই মাসে নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভারত রক্ষা আইন, কোন আইন? ভারত রক্ষা আইন। এই ভারত রক্ষা আইন দ্বারা 1940 সালে সুভাষচন্দ্র বসুকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে রাখা হয় কোথায়? আলিপুর সেন্ট্রাল জেল, যেটা এখন আলিপুর মিউজিয়ামে পরিণত হয়েছে। আলিপুর সেন্ট্রাল জেল, এই আলিপুর সেন্ট্রাল জেলে একে রাখা হয়। এরপরে তাকে এলগিন রোডে তার গৃহবন্দী হিসেবে তাকে রাখা হয়। এরপর ঠিক পরের বছর 1941 সালে 17ই জানুয়ারি, 17th জানুয়ারিতে তিনি মধ্যরাতে তার নাম পরিবর্তন করে কি করেছে? সুভাষচন্দ্রের নাম পরিবর্তন করে মোহাম্মদ মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন এই ছদ্মনামে তিনি জার্মানিতে পালিয়ে যান এবং সাবমেরিনে করে জার্মানিতে পালিয়ে যান 1941 সালে। এবং এই ঘটনাকেই বলা হয় কি? এই ঘটনাকে বলা হয় মহানিষ্ক্রমণ। তো নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরো দুটো ফ্যাক্ট তোমাদের এখানে জানতে হবে। সেটা হলো যে ফরওয়ার্ড ব্লক কোশ্চেন দেয়, ফরওয়ার্ড ব্লক এর ফাউন্ডারকে, এর প্রতিষ্ঠাতাকে। তো ফরওয়ার্ড ব্লক তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1939 সালে। তো 1939 সালে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা ভুল করে সেটা হলো আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতাকে। ফার্স্ট অপশনেই থাকবে সুভাষচন্দ্র বসু। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সুভাষচন্দ্র বসু মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। আজাদ হিন্দ ফৌজ, একে ইংলিশে কি বলা হয়? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA। এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজের ফাউন্ডার হলেন ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং হলেন আজাদ হিন্দ ফৌজের ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা। আর এই আজাদ হিন্দ ফৌজকে ব্যবহার করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের ফাউন্ডার কে ছিলেন? প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের ফাউন্ডার ছিলেন রাস বিহারী বোস। রাস বিহারী বোস। তো এখান থেকে তিনটে কোশ্চেন করিয়ে দিলাম। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতাকে সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতাকে ক্যাপ্টেন মোহন সিং, আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা হলেন রাস বিহারী বসু। আজাদ হিন্দ ফৌজ থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হলো আজাদ হিন্দ ফৌজের গঠন কোন দেশে করা হয়েছিল? তো এর গঠন করা হয় সিঙ্গাপুরে। কত সালে করা হয়েছিল আজাদ হিন্দ ফৌজের গঠন? 1942 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির গঠন করেছিল কে? ক্যাপ্টেন মোহন সিং। কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যখন ভারত থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু পালিয়ে গিয়েছিলেন, তখন কোন ছদ্মনামে পালিয়েছিলেন? তো মোহাম্মদ জিয়া উদ্দিন ছদ্মনামে পালিয়েছিলেন। তো এই যে এক্সট্রা ফ্যাক্ট গুলো লেখানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। তো কিভাবে কোন অপশন গুলো, মানে কোন কোশ্চেন গুলো তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে? যেগুলো শুধুমাত্র প্রিন্টেড দেখতে পাচ্ছ, অর্থাৎ যে কোশ্চেন যেটা আছে এবং তার অপশন যেগুলো আছে এবং তার অ্যান্সার, এইটুকু শুধুমাত্র তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফলো করো, টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ হয়েছিল? কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ, তো কর্নওয়ালিস কোডটা কি সেটা একটুখানি বলে নিই। তো
তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তোমরা জানো যে যখন ব্রিটিশরা এসেছিল তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল। তো সেই কোম্পানির কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য কর্নওয়ালিস তাদের কার্যনীতি এবং কার্য পদ্ধতির সুনির্দিষ্ট করে দিয়েছিল। তাদের কর্তব্য দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়েছিলেন। তাছাড়া অবৈধভাবে মানে ইল্লিগাল ভাবে যাতে তারা অর্থ উপার্জন না করে, তারা যাতে ঘুষ না নেয়, সেই চেষ্টা যাতে না করে, সেই কারণে সেই কর্মচারীদের বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। এবং তা এই সমস্ত যে ঘটনাগুলো হয়েছিল, এই সমস্ত ঘটনা, নীতি বা নিয়ম কানুনগুলো একটা জায়গায় কিন্তু লেখা হয়েছিল। সেটাই কি, সেটাই হলো কর্নওয়ালিস কোড। এবং এটা লিপিবদ্ধ হয়েছিল কত সালে? 1793 খ্রিস্টাব্দে লিপিবদ্ধ হয়। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। লর্ড কর্নওয়ালিস থেকে দুটো ফ্যাক্ট মাথায় রাখতে হবে। একটা হলো কোশ্চেন দেবে যে স্থায়ী বন্দোবস্ত, স্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? স্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। আরেকটা কোশ্চেন দেয় এখান থেকে যে ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া, ফাদার অফ সিভিল সার্ভিস, সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় ভারতে? সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া বলা হয় এই লর্ড কর্নওয়ালিসকে। চলে আসো পরের কোশ্চেন। বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিচের কোন দ্রব্যের সাথে সম্পর্কিত? তো ফিনাইলের যে রাসায়নিক সংকেত সেটা জানলেই হয়ে যাবে। তো সেটা হলো বেনজিনের সাথে সম্পর্কিত। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একই গতিশক্তি সম্পন্ন কণাগুলোর মধ্যে কার ভর বেগ বেশি? কোশ্চেনটা খেয়াল করো, বলেছে একই গতিশক্তি সম্পন্ন, মানে এখানে চারটে যে অপশন দিয়েছে তাদের স্পিড কিন্তু একই। জানতে চাইছে ভরবেগ কার সর্বোচ্চ হবে। তো বেগ সবার একই, তাহলে ভর যার বেশি তাহলে ভরবেগ তার সর্বোচ্চ হবে। তো এর মধ্যে কার ভরবেগ বেশি সেটা আগে দেখে নি। তার আগে দেখি যে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এদের ভর কত, এদের মাস কত? তো প্রোটনের মাস অর্থাৎ ভর হলো, আমরা ছোটবেলায় পড়ে এসেছি 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি হলো প্রোটনের ভর। নিউট্রনের ভর কত? নিউট্রনের মাস হলো 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। আর মানে প্রোটন নিউট্রনের ভর প্রায় সমান। আর ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হলো 9.11 ইন্টু 10⁻31 কেজি। অর্থাৎ ইলেকট্রনের ভর কিন্তু প্রোটন এবং ইলেকট্রনের তুলনায় কম। দেখে মনে হতে পারে এখানে 9 আছে আর এখানে মানে 9 এর সাথে গুণ আছে, এখানে 1 এর সাথে গুণ আছে। তো আদতে তা না, এখানে 10 এর পাওয়ারটা খেয়াল করো। তোমাকে যদি বলা হয় যে 10 এর স্কয়ার, তো 10 এর স্কয়ার মানে কি লিখবে? 100 লিখবে। অঙ্কে তোমাদের পড়ানো হয়েছে যদি 10⁻⁻2 থাকে তার মানে এটাকে লিখতে পারি 1/10 এর স্কয়ার, মানে সেটা হচ্ছে 1 এর 100। বা এবার যদি আমি তোমাকে বলি যে ডান সাইডে লিখছি, তোমাকে বলা হলো যে 10 এর স্কয়ার, আচ্ছা 10⁻⁻2 মানে কি? আচ্ছা এখানেই লিখছি 10⁻⁻2, 10⁻⁻2। আর কোশ্চেন দিল 10⁻⁻3, এর মধ্যে কোনটা বড়? তো 10⁻⁻2 মানে কি 1 এর 100, তার মানে কি 0.01 বলতে পারি। আর 10⁻⁻3 মানে কি 1 এর 10 এর কিউব। তো 10 এর কিউব মানে কত? 1000। তো 1/1000 মানে 0.001। তো এর মধ্যে বড় কোনটা? 0.001 না 0.01? তো বড় অবভিয়াসলি 10⁻⁻2, মানে যে সংখ্যাটা ছোট সেটা সব থেকে বড়। তো এখানে -27 আর -31 এর মধ্যে বড় কোনটা? তো বড় হলো -27। আর ছোট কোনটা? ছোট হলো -31। তো সেই কারণে এখানে আদতে 9 দেখলেও ইলেকট্রনের ভর কিন্তু প্রোটন এবং নিউট্রনের তুলনায় কম। আর বাকি আর তিনটে কণা আছে, একটা হলো আলফা কণা, একটা হলো বিটা কণা, আরেকটা হলো গামা কণা। আলফা কণার ভর কত? আলফা কণার ভর হলো 6.64 ইন্টু 10⁻⁻27 কেজি। বিটা কণার ভর কত? বিটা কণার মাস হলো 9.11 ইন্টু 10⁻⁻⁻
10⁻31 কেজি, অর্থাৎ ইলেকট্রনের ভরের সমান। আর গামা কণার ভর কত? গামা কণার ভর কিন্তু নেই, অর্থাৎ নো মাস, গামার কিন্তু কোনো ভর নেই। জানতে চাইছে এবার এর মধ্যে ভরবেগ সব থেকে সর্বোচ্চ কার, তো ভর যার সর্বোচ্চ তার ভরবেগ সর্বোচ্চ হবে। অর্থাৎ এখানে ভালোভাবে খেয়াল করো যে প্রোটন 1.672 ইন্টু 10⁻⁻27, নিউট্রনও একই, ইলেকট্রনও কম। তো সব থেকে বেশি যেটা এর মধ্যে সেটা হলো আলফা কণার ভর 6.64 ইন্টু 10⁻⁻27 কেজি, অর্থাৎ অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যেহেতু আলফা কণার ভর বেশি, তাই একই গতি সম্পন্ন হলেও তার ভরবেগ কিন্তু সর্বোচ্চ হবে। আচ্ছা, এখান থেকে প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের সাথে আমি রিলেট করাবো এইগুলো আবিষ্কার করেছেন কে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। তো প্রোটন আবিষ্কার কে করেন? প্রোটন আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড। আর্নেস্ট আর্নেস্ট রাদারফোর্ড। এই আর্নেস্ট রাদারফোর্ড আরো দুটো জিনিস আবিষ্কার করে, সেটা হলো আলফা কণা, বিটা কণা। তো আলফা কণা, বিটা কণার আবিষ্কারকে, আলফা কণা, বিটা কণার আবিষ্কারক হলেন আর্নেস্ট রাদারফোর্ড। আর্নেস্ট রাদারফোর্ড। নিউট্রন কণার আবিষ্কারককে, নিউটন কণার আবিষ্কারক হলেন জেমস চ্যাডউইক। জেমস জেমস চ্যাডউইক হলেন নিউটন কণার আবিষ্কারক। আর ইলেকট্রনের আবিষ্কারককে, ইলেকট্রনের আবিষ্কারক হলেন জে জে থমসন। জে জে থমসন হলেন ইলেকট্রনের আবিষ্কারক। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেয় যে এদের আধান, তো প্রোটন হলো পজিটিভ আধানযুক্ত, ইলেকট্রন কি? ইলেকট্রন হলো নেগেটিভ আধানযুক্ত। আর নিউট্রনের কোনো আধান নেই, এটা হলো নিস্তড়িত। নিউট্রন কি? নিউট্রন হলো নিস্তড়িত। আর একইভাবে আলফা কণার আধান কি? আলফা কণা হলো পজিটিভ আধান যুক্ত কণা। আর গামা কণা কিন্তু নিস্তড়িত। গামা কণা হলো নো চার্জ, অর্থাৎ নিস্তড়িত। আর বিটা কণা হলো নেগেটিভ আধান যুক্ত। তো এই ফ্যাক্ট গুলো যেগুলো এখানে লেখানো হচ্ছে, প্রত্যেকটা ফ্যাক্ট থেকে কোশ্চেন দেয়। প্রত্যেকটা ফ্যাক্ট কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে। শুধু নোট ডাউন করলে হবে না, জিনিসটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এবং কিছুদিন অন্তর অন্তর সেটাকে রিভাইজও করতে হবে। চলে আসো পরের কোশ্চেন, কাথিয়াবাড় উপসাগর কোন প্রাকৃতিক বিভাগের অংশ? তো কাথিয়াবাড় যে উপসাগর, এটা হলো পশ্চিম উপকূল ভূমির অংশ। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কাথিয়াবাড় উপদ্বীপটা পশ্চিম উপকূলের সমভূমির অন্তর্গত। কচ্ছ যে উপসাগর আছে, তারপর আরব সাগর, আর এদিকে আছে খাম্বাত সাগর। তো এইগুলো দ্বারা বেষ্টিত হলো কি কাথিয়াবাড় আর উপদ্বীপটা। এবং কাথিয়াবাড় উপদ্বীপটা কোথায়, একটুখানি গুজরাটের ম্যাপটা আঁকলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো গুজরাটের ওপরে এটা অবস্থিত কি কচ্ছ। এই যে সাগরটা, এটা হলো কচ্ছ সাগর। এটা হলো কচ্ছ সাগর। এদিকে আছে কি? এদিকে আছে আরব সাগর। আরব সাগর এদিকে আছে। আর এখানে এইভাবে ভারতের ম্যাপ, তো এখানে এই যেটা, এটা কি খাম্বাত সাগর, খাম্বাত উপসাগর বা খাম্বাত কি খাড়ি বলা হয়। তো এইগুলো নিয়ে এই তিন দিকে আছে, দেখো উপরে আছে কচ্ছ সাগর, এদিকে আছে আরব সাগর, আর নিচে আছে খাম্বাত। তো এটাই হলো কাথিয়াওয়াড় উপদ্বীপ, এবং যেটাকে আরেক নামে বলা হয় কি সৌরাষ্ট্র। কি বলা হয়? এটাকে বলা হয় সৌরাষ্ট্র। অর্থাৎ গুজরাটের নিচের পজিশনকে বলা হয় সৌরাষ্ট্র, ওপরের পজিশনকে বলা হয় কচ্ছ। চলে আসো পরের কোশ্চেন, ভারতের মধ্যে নিচের নদীটি হিমালয়ের অধিক প্রাচীন, মানে এই চারটে অপশনের মধ্যে কোন নদীটা সব থেকে প্রাচীন? তো সব থেকে প্রাচীন হলো সতলুজ, অর্থাৎ শতদ্রু এর সঠিক অ্যান্সার হবে। এটা কিন্তু সব থেকে প্রাচীন। এই শতদ্রু বা সতলুজ এর উৎপত্তি কোথা থেকে হয়? এর অরিজিন অর্থাৎ উৎপত্তি হয় কৈলাস রেঞ্জের, কৈলাস পর্বতের থেকে, কৈলাস রেঞ্জের মানস সরোবরের রাক্ষসতাল থেকে। মানস সরোবর, মানস সরোবরের রাক্ষসতাল
রাক্ষসতাল হ্রদ থেকে, রাক্ষসতাল লেক থেকে এর উৎপত্তি হয়। সতদ্রু থেকে অর্থাৎ সতলুজ থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দেয়। সতলুজ এই নদীর ওপরে সব থেকে বড় গ্রাভিটি ড্যাম, ইন্ডিয়াস হাইয়েস্ট ইন্ডিয়াস হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম, গ্রাভিটি ড্যাম অবস্থিত। তো যার হাইট হলো 226 মিটার, যেহেতু ইন্ডিয়ার হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম সেই কারণে এটা মাথায় রাখবে। সেটা অবস্থিত কোন নদীর উপরে? সতলুজ নদীর উপরে। ড্যামের নাম কি? ড্যামের নাম হলো ভাকরা নাঙ্গাল ড্যাম। তো কোশ্চেন দেয় এইভাবে যে ভাকরা নাঙ্গাল ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? সতলুজ রিভারের উপরে অবস্থিত। ভাকরাটা অবস্থিত কোথায়? ভাকরাটা অবস্থিত পাঞ্জাব, আর নাঙ্গালটা অবস্থিত হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশ পাঞ্জাব বর্ডারে অবস্থিত ভাকরা নাঙ্গাল ড্যাম। যদি কোশ্চেন দেয় ইন্ডিয়ার হাইয়েস্ট ড্যাম, ইন্ডিয়ার সব থেকে উচ্চতম ড্যাম কোনটা, তখন সেটা হয়ে যাবে খেরি ড্যাম। সেটা ভাগীরথী নদীর উপরে অবস্থিত, সেটার হাইট হলো 260 মিটার। তো কোশ্চেন খেয়াল রাখবে যে হাইয়েস্ট ড্যাম দিচ্ছে না হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম দিচ্ছে। হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম দিলে অ্যান্সার হবে সতলুজ রিভার। আচ্ছা, এখানে এই কৈলাস পর্বত থেকে একটা কোশ্চেন রিলেট করাই, এখান থেকে কোশ্চেন দেয় যে এর মধ্যে কোনটা কৈলাস পর্বত বা মানস সরোবর থেকে উৎপত্তি হয়নি? কৈলাস পর্বতের কৈলাস পর্বতের মানস সরোবর, কৈলাস পর্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে তিনটে নদী। কি কি? একটা হলো সিন্ধু নদ, সিন্ধু নদী, একটা হলো সতলুজ যেটা এখানে কোশ্চেনে ছিল, আরেকটা হলো ব্রহ্মপুত্র। তো এই তিনটে নদী উৎপত্তি হয় মানস সরোবর থেকে। কোশ্চেনটা কিন্তু খেয়াল রাখবে, একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল এর মধ্যে কোন নদীটা মানস সরোবর থেকে উৎপত্তি হয়নি। গঙ্গা থেকে রিলেট করো। গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী, ভারতের দীর্ঘতম দীর্ঘতম নদী। তো দীর্ঘতম যেহেতু এর লেন্থ মনে রাখতে হবে, লেন্থ হলো 25 কিলোমিটার। কোনো বইতে 25-10 কিলোমিটার থাকে, কোনো বইতে 2500 কিলোমিটার থাকে। তো গঙ্গা থেকে আরো আরেকটা ফ্যাক্ট রিলেট করায় কোশ্চেন দেয় যে গঙ্গার উৎপত্তি মানে গঙ্গার নামটা হয়েছে কোন প্রয়াগ থেকে? তো গঙ্গার নাম হয়েছে দেব প্রয়াগ থেকে গঙ্গার নাম হয়েছে। তো দেব প্রয়াগে এসে কোন কোন নদী মিলেছে? অলকানন্দ, অলকা অলকানন্দ ও ভাগীরথী নদী। তো অলকানন্দ আর ভাগীরথী নদীর মিলিত প্রবাহ যখন আগে এসছে, সেই নদীর নাম হয়েছে কি? সেই নদীর নাম হয়েছে গঙ্গা নদী। চলে আসো পরের কোশ্চেন, লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? তো এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। লাক্ষাদ্বীপ গঠিত কিসের দ্বারা? কোরাল, ইংলিশে কোরাল বলে, বাংলাতে বলা হয় প্রবাল। তো প্রবাল দ্বারা গঠিত। তো ভারতের দক্ষিণ পশ্চিমে মালাবার উপকূলে, আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে ভারতের দক্ষিণ পশ্চিমে মালাবার উপকূলে থাকা প্রবাল দ্বীপের নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে লাক্ষাদ্বীপ। তো মালাবার উপকূলে প্রবাল দ্বারা গঠিত এই দ্বীপটা হলো লাক্ষাদ্বীপ। এই দ্বীপপুঞ্জে কোনো পাহাড় পর্বত নদী নালা তেমন একটা দেখা যায় না, কেবল উপকূলবর্তী অঞ্চলে প্রবাল প্রাচীর কিন্তু লক্ষ্য করা যায়। চলে আসো পরের কোশ্চেন, পোভার্টি অফ আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এই কোশ্চেনটা তোমাদের এক্সামে দিয়েছে। এই গ্রন্থের লেখককে বা প্রবক্তাকে? অ্যান্সার হবে দাদাভাই নরউজি। দাদাভাই নরউজি অপশন এ এর সঠিক অ্যান্সার। দাদাভাই নরউজি থেকে আর একটা ফ্যাক্ট রিলেট করো। দাদাভাই নরউজি ড্রেন অফ ওয়েলথ মতবাদের প্রবক্তা। ড্রেন অফ ওয়েলথ মতবাদের প্রবক্তাকে? দাদাভাই নরউজি। আরেকটা কোশ্চেন তোমাদের কেপি কনস্টেবলের এক্সামে দিয়েছিল, সেটা হলো যে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? তো তিনি হলেন দাদাভাই নরউজি। চলে আসো পরের কোশ্চেন, আলিগড়ে মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা হয় 1875 সালে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই কলেজটা যখন প্রতিষ্ঠা হয়, এই কলেজের নাম কি ছিল? ফার্স্ট নাম ছিল মহামেডান, মহা মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামে প্রথম প্রতিষ্ঠা হয় 1875
কবে? 1875 সালে। কোশ্চেন দেয় এই আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতাকে কে প্রতিষ্ঠা করেন? তো প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। তো স্যার সৈয়দ আহমেদ খান 1875 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামে কলেজ প্রতিষ্ঠা করেন এবং এই কলেজটা কয়েক বছর পর অর্থাৎ 1920 সালে এসে এর নাম চেঞ্জ হয়ে যায়। নাম চেঞ্জ হয়ে এর নাম কি হয়? এর নাম হয় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। আলিগড় মুসলিম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এর নাম হয়ে যায়। আচ্ছা, এখান থেকে ইউনিভার্সিটির প্রসঙ্গ যেহেতু এসে এখান থেকে দুটো কোশ্চেন তোমাদের রিলেট করাবো। একটা হলো যে ফার্স্ট ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, ফার্স্ট ইউনিভার্সিটি এখান থেকে দুটো ভাবে কোশ্চেন দেয়, সেটা বলে দিচ্ছি। ফার্স্ট ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া এই কোশ্চেন একটা দেয়, তো সেটা কি? সেটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি হলো ভারতের সর্বপ্রথম ইউনিভার্সিটি। কোশ্চেন দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হয়। আরেকটা কোশ্চেন এখান থেকে দেয় যে ফার্স্ট মেডিকেল কলেজ অফ ইন্ডিয়া, ফার্স্ট মেডিকেল, সম্ভবত ফুড এসআই এক্সামে কোশ্চেনটা দিয়েছিল। ফার্স্ট মেডিকেল কলেজ অফ ইন্ডিয়া, যে ফুড এসআই এক্সাম রিসেন্টলি হলো, সেই এক্সামে কোনো একটা শিফটে কোশ্চেনটা দিয়েছিল যে ফার্স্ট মেডিকেল কলেজ অফ ইন্ডিয়া কোনটা, সেটাও হবে ক্যালকাটা মেডিকেল কলেজ। ক্যালকাটা মেডিকেল কলেজ, এই ক্যালকাটা মেডিকেল কলেজের কোশ্চেন এখান থেকে এইভাবেও দেয় যে ক্যালকাটা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা কবে হয়? তো ক্যালকাটা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয় 1875 সালে। সম্ভবত এই কোশ্চেনটাই তোমাদের এক্সামে দিয়েছিল যে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা কবে হয়? 1835 সালে। আর কে প্রতিষ্ঠা করেন, কার টাইমে প্রতিষ্ঠা হয়? তো এটা প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা করেন। চলে আসো পরের কোশ্চেন। ডিএনএ গ্রেস উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের সঙ্গে, তা হলো কোনটি? তো এই যে ডিএনএ গ্রেস, এটা সংশ্লিষ্ট থাকে ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে। এই উৎসেচকটা নিঃসৃত হয়। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো কোষ বিভাজন যখন হয়, কোষ বিভাজনের ইন্টারফেস দশায় এই ডিএনএ রেপ্লিকেশন ঘটে। এই সময় দ্বিতন্ত্রী ডিএনএ এর প্যাঁচ খুলতে থাকে এবং এই প্যাঁচ খুলতে ডিএনএ গ্রেস উৎসেচকটি অংশগ্রহণ করে এবং ডিএনএ তন্ত্রীয় প্যাঁচ খুলে যাওয়ার পর এই তন্ত্রীদ্বয়ের মধ্যে হাইড্রোজেন বন্ধনী ভেঙে যেতে থাকে এবং টেমপ্লেট তন্ত্রীর উপরে আপত্ত ডিএনএ তন্ত্রীর সংশ্লেষণ ঘটে। এখান থেকে কোশ্চেন আরেকটা দেয় যে ডিএনএ থেকে আরএনএ তৈরি করাকে, আরএনএ তৈরির পদ্ধতিকে কি বলা হয়? তো ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলা হয়? ট্রান্সক্রিপশন। আবার আরএনএ থেকেও কিন্তু ডিএনএ তৈরি হয়, তাকে কি বলবো? তাকে বলবো রিভার্স, রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন। তোমরা শুনেছো হয়তো কোভিড এর টাইমে আরটিপিসিআর, এবং এটাও শুনেছো যে কোভিড এর টাইমে আরএনএ থেকেই কিন্তু সেই যে অ্যান্টিডোট গুলো তৈরি করা হয়েছিল। তো সেখানে দেখবে যখন কাউকে তার কোভিড হয়েছে কিনা তার টেস্ট করার জন্য পাঠানো হতো, তার কি টেস্ট করা হতো? আরএনএ টেস্ট করা হতো, অর্থাৎ আরটিপিসিআর টেস্ট লিখতো। দেখবে করোনা টেস্টের জায়গায় প্রেসক্রিপশনে লিখবে আরটি, আরটিপিসিআর। তো এই আরটি মানে কি? আরটি মানে রিভার্স ট্রান্সক্রিপশন। কোশ্চেন দেবে তোমাদের ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলা হয়? ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন। রেপ্লিকেশন বলা হয় ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে। কোশ্চেন দেবে আরএনএ থেকে প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিকে কি বলা হয়? বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন বলা হয় আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিকে। চলে আসো পরবর্তী কোশ্চেন। নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে কিভাবে? উত্তল লেন্স দ্বারা, অবতল লেন্সের দ্বারা, অভিসারী লেন্সের দ্বারা, না এগুলির কোনোটি নয়। তো নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি, এটাকে অনেক সময় কোশ্চেনে পাবে মায়োপিয়া। তো নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটিকে কি বলা হয়? বলা হয় মায়োপিয়া।
তো এই মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়, কাছের বস্তু দেখতে কিন্তু অসুবিধা হয়, কারণ কি রেটিনার সামনে আলোক রশ্মিগুলো মিলিত হয়ে যায়, সেটা রেটিনার উপরে পড়ে না, তো রেটিনার উপরে প্রতিবিম্ব স্বাভাবিক অবস্থায় গঠিত হতে পারে না, এর ফলে এক্ষেত্রে অবতল লেন্সের দ্বারা এই ত্রুটিটাকে কিন্তু সংশোধন করা যায়। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে দুটো কোশ্চেন তোমাদের করিয়ে দেবো, মিরর থেকে কোশ্চেন দেয় এই অবতল উত্তল থেকে। একটা হলো গাড়ির হেডলাইট, গাড়ির হেডলাইট, গাড়ির হেডলাইটে কোন প্রকার মিরর ইউজ করা হয়। আরেকটা কোশ্চেন দেয় যে গাড়ির রিয়ার ভিউ মিরর, মানে যেটা দিয়ে আমি পিছনের কোন গাড়ি আসছে সেটা চেক করব, গাড়ির রিয়ার ভিউ মিরর, গাড়ির রিয়ার ভিউ মিররে কোন প্রকার মিরর ইউজ করা হয়। তো গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয় কনকেভ, কনকেভ মিরর, কনকেভ মানে কি অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর গাড়ির রিয়ার ভিউ মিররে দেখবে ব্যবহার করা হয় উত্তল দর্পণ, উত্তল দর্পণকে ইংলিশে বলা হয় কি কনভেক্স। তো এই কনভেক্স আর কনকেভ ম্যাক্সিমাম এর মধ্যে গুলিয়ে যায়, আজ থেকে গোলাবে না, আমি এখান থেকে বলে দিচ্ছি কিভাবে মনে রাখবে। কনকেভ, কেভ মানে কি, কেভ মানে হলো গুহা, তো গুহা মানে কি, গুহা মানে গর্ত হবে, এরকম নিশ্চয়ই গর্ত হবে, তো এইটাকে বলবো কি কনকেভ লেন্স। আর উত্তল মানে এইদিকে উঁচু হয়ে উঠবে, সেটাকে বলবো অপোজিট যেটা পড়ে থাকবে কনভেক্স, সেটা হলো কি উত্তল লেন্স। তাহলে কেভ থেকে বুঝতে হবে, কেভ মানে গর্ত, অর্থাৎ গর্ত মতো যে লেন্স গুলো সেগুলোকে আমরা বলি অবতল লেন্স, আর ওপরে উঠে থাকা মানে উত্তল, তো অপোনেন্ট যেটা পড়ে থাকছে কনভেক্স সেটা হবে উত্তল লেন্স। চলে আসে পরের কোশ্চেন, নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তো একবীজপত্রী উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য হয়, বৈশিষ্ট্য হয় উদ্ভিদের পাতা সমান্তরাল শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়, গুচ্ছমূল থাকে, একবীজপত্রী উদ্ভিদের সাধারণত কিন্তু বর্ষজীবী হয়, ফুলের স্তবকের অংশগুলো সংখ্যা তিনটে বা তিনের গুণিতক হয়। তো এখানে অ্যান্সার হবে ফুলগুলি ত্রয়ী পত্র মূলাবর্ত, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ একে বলা হয় ট্রাইমেরাস। তো অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত। তো বহুবার এই কোশ্চেনটা করিয়েছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। মাজুলী দ্বীপ কি, মাজুলী দ্বীপ হলো বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ, নদী দ্বীপ, খেয়াল রাখবে বিশ্বের বৃহত্তম দ্বীপ বলেনি, বলেছি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। সেটা কোথায় অবস্থিত, সেটা অবস্থিত আসামে, কোন নদীর ওপরে, ব্রহ্মপুত্র নদের ওপরে অবস্থিত। এক্সাক্ট লোকেশন মাথায় রাখবে, আসামের কোন জেলার মধ্যে পড়ে, আসামের জোরহাট জেলার মধ্যে পড়ে এই মাজুলী দ্বীপ, যেটা বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। তো এখান থেকে কোশ্চেন আরো দুটো করে নাও। এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ওয়ার্ল্ড লার্জেস্ট আইসল্যান্ড, ওয়ার্ল্ড লার্জেস্ট দ্বীপ কোনটা, বিশ্বের সব থেকে বড় দ্বীপ, এখানে আমি নদী উল্লেখ করছি না, ওয়ার্ল্ড লার্জেস্ট আইসল্যান্ড, বিশ্বের সব থেকে বড় দ্বীপ কোনটা, সব থেকে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড হলো বিশ্বের সব থেকে বড় দ্বীপ। এটা কোথায় অবস্থিত, কোশ্চেন দিয়েছিল যে গ্রিনল্যান্ড কোন দুটো সাগরের মধ্যে অবস্থিত, তো এটা অবস্থিত উত্তর মহাসাগর, উত্তর মহাসাগর, উত্তর মহাসাগরকে কি বলা হয়, আর্কটিক, আর্কটিক বলা হয়, উত্তর মহাসাগর ও আটলান্টিক, আটলান্টিককে বাংলায় আটলান্টিকে বলা হয়। তো উত্তর মহাসাগর এবং আটলান্টিক ওশানের মধ্যে অবস্থিত কি, অবস্থিত গ্রিনল্যান্ড, যেটা বিশ্বের সব থেকে বড় দ্বীপ, বড় আইসল্যান্ড। আর এখান থেকে কোশ্চেন এটাও দিতে পারে যে ইন্ডিয়ার সব থেকে বড় দ্বীপ কোনটা, ইন্ডিয়াস লার্জেস্ট আইসল্যান্ড, আমি কিন্তু এখানে নদীর কথা বলছি না, এখানে শুধু বলছি লার্জেস্ট আইসল্যান্ড। তো ইন্ডিয়ার লার্জেস্ট আইসল্যান্ড হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর, গ্রেট নিকোবর, গ্রেট নিকোবর আইসল্যান্ড হলো ভারতের সব থেকে বড় দ্বীপ। আর যদি কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে বৃহত্তম নদী দ্বীপ, তখন অ্যান্সার হবে মাজুলি, বা এটা বিশ্বেরও সব থেকে বৃহত্তম নদী দ্বীপ। তো আশা করি আজকের ক্লাসে যে 20টা কোশ্চেন রাখা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।